কথা শোনা যাচ্ছে আর ভিডিও দেখা যাচ্ছে তো? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। আচ্ছা, বেশ। তো পরীক্ষা একদম দোরগড়ায়, সেই কারণে হয়তো ক্লাসে অনেকে জয়েন হচ্ছে না। মানে ওই আমি যেহেতু কন্টিনিউ ভিডিওগুলো দিয়ে দিই, রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিই, সেই কারণে অনেকে হয়তো রেকর্ড ক্লাস দেখে নিচ্ছে। রেকর্ড ক্লাসে দেখছি ভিউ হয়ে যাচ্ছে আর কি, নিজেদের সময় মতো দেখে নিচ্ছে, তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু লাইভ ক্লাস জয়েন করলে ভালো। বেশ, বিষয়টা হচ্ছে যে সামনে যেহেতু পরীক্ষা, তাই বেশি কথা না বলে ডিরেক্ট ক্লাসে আমরা চলে যাব। আমাদের যে ছন্দের 3টে ভাগ, আমি কয়েকটা জিনিস আগে ক্লিয়ার করি। শুধুমাত্র ইউজিসি নেট তো নয়, পরবর্তীকালে ছন্দ জানার জন্য মনে রাখতে হবে যে ছন্দের প্রধানত, বাংলা ছন্দের প্রধানত 3টে ভাগ। একটা হচ্ছে স্বরবৃত্ত, দলবৃত্ত, ছাতাঘাত প্রধান, যাই বলো একটা। দলবৃত্ত ছন্দ যা, স্বরবৃত্ত ছন্দ ওই একই, আর ছাতাঘাত প্রধানও একই। কিন্তু বিষয়টা হচ্ছে, এইটা হচ্ছে একটা ছন্দ, দ্বিতীয় আর একটা ছন্দ হচ্ছে সরল কলাবৃত্ত ছন্দ বা কলাবৃত্ত ছন্দ, অনেকে বলে মাত্রাবৃত্ত ছন্দ। বিভিন্ন জন বিভিন্ন নাম দিয়েছেন, এই নামগুলো আমি সব নোটস আকারে দিয়ে দেব। এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আছে, কে কোন নাম দিয়েছে আমি পরের দিনেই দিয়ে দেবো এই নামগুলো। আগের দিনেই বলছিলাম যে কে কোন বই লিখেছে, এই সব আমি কিন্তু দিয়ে দেব। কিন্তু ছন্দ প্রধানত 3টি। একটা হচ্ছে কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দ, একটা হচ্ছে দলবৃত্ত ছন্দ বা স্বরবৃত্ত ছন্দ, যাই বলো, আর একটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। যদি বলা হয় বাংলা ছন্দ কয় প্রকার, তাহলে কিন্তু এই 3 প্রকারই বলতে হবে, এর বাইরে আর কোনো প্রকারভেদ নেই। সরল কলাবৃত্তের আবার 2টো ভাগ আছে, একটা হচ্ছে আধুনিক কলাবৃত্ত ছন্দ, একটা প্রত্ন মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ, সেগুলো অন্য প্রসঙ্গ। কিন্তু মূলত ছন্দ কিন্তু 3 প্রকার। এরপর আমরা দেখবে বিভিন্ন ছন্দ পাই। কখনো প্রবহমান পয়ার পাবে, কখনো অমিল পয়ার পাবে, কখনো সমিল পয়ার পাবে, কখনো শুনতে পাবে মহাপয়ারের নাম শুনতে পাবে, কখনো সনেট শুনতে পাবে। এক সেকেন্ড, আচ্ছা। কখনো তোমরা বিভিন্ন রকম, আমি জয়েনটা করিয়ে নিই। বাবা, এখান থেকে জয়েন করানো যাচ্ছে না। বেশ, আশা করছি দেখতে পাচ্ছ। বিষয়টা হচ্ছে যে, তাহলে আমি যেটা বলছিলাম, ছন্দ মূলত 3 প্রকারের। একটা হচ্ছে দলবৃত্ত, একটা কলাবৃত্ত, একটা অক্ষরবৃত্ত। এটা কিন্তু মনে রাখবে, তোমাদের কাছে এই বিষয়টাকে আমি সহজ করে নেওয়া প্রয়োজন, তারপরে তোমরা ছন্দ সম্পর্কে শেখো। এইটা মাথায় ঢুকিয়ে নাও যে ছন্দ 3 প্রকার। আমি বারবার কথাটা বলছি, কেন বলছি?
কারণ এই ছন্দ নিয়ে অনেকের কনফিউশন যে কী ছন্দ লিখব, কী ছন্দ লিখবে সেটা পরীক্ষায় কী প্রশ্ন এসেছে তার উপর ডিপেন্ড করছে। যদি প্রশ্ন আসে এটা পয়ার, মহাপয়ার, নাকি অমিল প্রবহমান পয়ার, সমিল প্রবহমান পয়ার, ওগুলো আমি শেখাবো তোমাদেরকে। কিন্তু মনে রাখবে ছন্দ কিন্তু 3 প্রকারই হয়। ওই যে তোমরা পয়ার মহাপয়ার, আমি আজকের ক্লাসেই তোমরা পাবে, এই বিষয়টা আসবে। এইগুলো হচ্ছে এই ছন্দগুলোর মধ্যে। কেন? কারণ পয়ার আমি যখন পড়াবো আজকে দেখতে পাবে এই কনফিউশনগুলো তোমাদের ক্লিয়ার নেই, এই জন্য আমাদের কাছে ছন্দ বিষয়টা কঠিন লাগে। আসলে পয়ার দলবৃত্ততেও হতে পারে, মাত্রাবৃত্ততেও হতে পারে, অক্ষরবৃত্ততেও হতে পারে। মহাপয়ার 3টে ছন্দতেই হতে পারে, কারণ এগুলো মাত্রা গণনার ওপর ডিপেন্ড করছে। আমি আসবো 8-6 মাত্রা হলে সেটা পয়ার, 8-10 মাত্রা হলে সেটা মহাপয়ার। সেটা শুধু যে অক্ষরবৃত্ত ছন্দেই হবে এমন নয়, মাত্রাবৃত্ত ছন্দেও পয়ার মহাপয়ার হয়, আবার স্বরবৃত্ত ছন্দেও পয়ার মহাপয়ার হয়। এই কনফিউশনটাকে ক্লিয়ার করতে হবে, আমি আসবো সেই জায়গায়। তাহলে বুঝতে হবে যে মাত্রা গণনার ওপরে ছন্দ নির্ণয় অনেকখানি ডিপেন্ডেবল। তোমরা যে ইউজিসি নেটে মাত্রা গণনা করবে বা ছন্দ নির্ণয় করবে, এই ছন্দ নির্ণয় তোমার পড়ার ওপরেই ডিপেন্ড করছে। লয়টা কেমন, দ্রুত লয় নাকি মধ্যম লয় নাকি ধীর লয়। আমি তোমাদেরকে বলছিলাম যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এই ছন্দ আর 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, অথবা শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই আর সবই গেছে দিনে, বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে। আমি যে 3টে ছন্দ পড়লাম, 3টে কবিতার লাইন পড়লাম, এইটা যদি তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস থাকে, আমি বারবার বলছি, আই রিপিট, প্র্যাকটিস থাকে, তবেই কিন্তু তুমি এই ছন্দ ধরতে পারবে এবং শুধুমাত্র উচ্চারণ করেই ছন্দ নির্ণয় করে ফেলবে। কারণ তুমি যদি লয়টা বুঝতে পারো তাহলে 50% ছন্দ নির্ণয় তোমার কমপ্লিট, আর বাকি 50% হচ্ছে মাত্রা গণনা। তাহলে এত বৈশিষ্ট্য, আমি আগের দিন, তোমরা ক্লাস জয়েন করছো না অনেকে, জানি না, পরীক্ষা বা কোনো কাজ তোমাদের থাকে, রেকর্ড ক্লাস দেখে নাও। কিন্তু আমার কথা হচ্ছে যে লাইভ ক্লাস থাকলে প্রশ্ন করতে পারবে। যাকে এই যে এত বৈশিষ্ট্য আমি তোমাদের আজকেও পড়াবো, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য। পরীক্ষায় বাই চান্স একটা বৈশিষ্ট্য দিয়ে বললো এটা কোন ছন্দের বৈশিষ্ট্য, তোমাকে লিখতে হবে, তোমাকে টিক মারতে হবে সঠিক উত্তরে। কিন্তু ছন্দ নির্ণয় করতে গেলে মোটামুটি পড়তে শেখা, এটা প্র্যাকটিসের মাধ্যমে আসে। লয় কি লয়, কারণ আমরা জানি স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ দ্রুত লয়, তাড়াতাড়ি পড়া হবে, কারণ 4 মাত্রা করে। তাড়াতাড়ি পড়া হবে মানে হচ্ছে, ভালো করে বোঝো, তাড়াতাড়ি পড়া হবে মানে হচ্ছে তাড়াতাড়ি বিরতি নেব। বেশি বিরতি নিচ্ছি বলে তাড়াতাড়ি পড়তে পারছি, শ্বাসাঘাত পড়ছে, কারণ আমরা একটা উচ্চারণ থেকে যখন আর একটা উচ্চারণে যাই তখন আমাদের একটা আঘাত করে তবে যাই। তুমি দেখবে যখন তুমি লাফাও তখন তোমাকে আগে মাটিতে বেশি করে ভরটা দিতে হয়, তারপর তুমি বেশি লাফাতে পারো। বা যখন লং জাম্প বা হাই জাম্প মারে খেলাধুলোয়, তখন অনেকটা দূর থেকে ছুটে এসে জোরটা সংগ্রহ করে তারপরে অনেকটা লাফাতে পারে। তেমনই দ্রুত লয়ও সেরকম।
বেশি বিরতি নিচ্ছ, বেশি শ্বাসে আঘাত পড়ছে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই। তুমি পড়তে শিখতে পারলেই তুমি ছন্দ নির্ণয় করে ফেলবে। এই কাজলা দিদি কবিতা কখনোই নিশ্চয়ই এমনভাবে পড়া হবে না। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এইভাবে পড়লে এই কবিতাটার মাধুর্য তো নষ্ট হয়, যে পাঠক যে আবৃত্তি করছে তাকেও লোকে গালাগাল করবে। তাহলে এই যে শ্বাসে আঘাত করছি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শ্লোক বলা কাজলা দিদি কই। এই যে মা গো আমার শ্লোক বলা কাজলা দিদি, এটা আমি তোমাকে এখন বেশি জোরটা দিয়ে পড়ছি বলে তোমার মনে হচ্ছে এতটাও জোর আমরা দিই না, এতটা জোর দিই না, কিন্তু অজান্তে আমরা জোর দিই। যত বেশি বিরতি নিচ্ছি তত দ্রুত পড়তে পারছি। আর মধ্যম লয়ের ছন্দ হয়, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। এই কবিতা দ্রুত পড়ো। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। এরকম করে পড়া যায়, তাহলে তো কবিতার ভাবটাই নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত পড়া যাবে না। আবার এটাকে যদি আমি একদম ধীরে পড়ি, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, এ জমি লইব কিনে, হচ্ছে বিচ্ছিরি লাগছে। আবার যদি আমরা ধীর লয়ে যাই, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে। নাকি এটা এইভাবে পড়লে ভালো লাগবে? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, ভালো লাগছে? আমি কিন্তু মজা করছি না, আমি মজার ছলে ছন্দটা বোঝানোর চেষ্টা করছি। এইভাবে ছন্দ বুঝলে তুমি লয় সম্পর্কে ধারণা হবে তোমার। তুমি যখন 100টা ছন্দ প্র্যাকটিস করবে, 200, 500 ছন্দ, 1000 ছন্দ প্র্যাকটিস করবে, তখন তোমার মধ্যে অটোমেটিক্যালি এই লয়ের ধারণাটা চলে আসবে। এটা হচ্ছে নাম্বার 1। আর দ্বিতীয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো মাত্রা গণনা। কারণ আমাদের একটা মাত্রা গণনা সেট করে দেওয়া হয় যে 4 মাত্রা মানেই দলবৃত্ত ছন্দ হওয়ার চান্সেস 99%। 5, 6 অথবা 7 মাত্রা গণনা করবো কি করে? আমরা আগে দেখেছিলাম দলবৃত্ত, রুদ্ধ দল আর মুক্ত দল। রুদ্ধ দল হচ্ছে 1 মাত্রা, 2 মাত্রা, আর মুক্ত দল হচ্ছে 1 মাত্রা। এইটা নিশ্চয়ই তোমরা সেই গ্র্যাজুয়েশন থেকে পড়ে আসছো, আমিও পড়িয়েছি, এটা জানো। আবার এই মাত্রা গণনা পদ্ধতিরও কিছু নিয়ম আছে। যেমন দলবৃত্ত ছন্দে রুদ্ধ দল 2 মাত্রা পাবে না, দলবৃত্ত ছন্দে সব 1 মাত্রা, রুদ্ধ দলও 1 মাত্রা, মুক্ত দলও 1 মাত্রা। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এই যে বাঁশবাগানের, এখানে একটা দাঁড়ি পড়বে, মাথার উপর, বাঁশ বা গা নের, বাঁশ রুদ্ধ দল কিন্তু 1 মাত্রা, কারণ দলবৃত্ত ছন্দ। আজকে আমরা পড়ব ধ্বনি প্রধান বা মাত্রাবৃত্ত বা কে কী নাম দিয়েছে আমি তোমাদেরকে পরের দিনে নোটস দেবো এবং ক্লাসে পড়িয়ে দেবো। কে কী নাম দিয়েছে, কার কোন বই লেখা, এগুলো সব পরীক্ষায় প্রশ্ন আসে। আজকে আমরা পড়ব ধ্বনি প্রধান ধ্বনি প্রধান বা মাত্রাবৃত্ত বা সরল কলাবৃত্ত ছন্দ সম্পর্কে। এই ছন্দ মধ্যম লয় আশ্রিত, ধ্বনি ঝঙ্কার সমন্বিত, সাধারণত 5, 6, 7 মাত্রার, কখনো বা 4 মাত্রার হয়। এটা কিন্তু ব্যতিক্রম। মাত্রাবৃত্তের ক্ষেত্রে 4 মাত্রা খুব কম দেখা যায়, 4 মাত্রা মূলত স্বরবৃত্ত ছন্দের।
পূর্ণ পর্বে গঠিত, যে ছন্দে মুক্ত অক্ষর মাত্রই এক মাত্রা এবং রুদ্ধ অক্ষর মাত্রই দু মাত্রা। স্বরবৃত্ত ছন্দে কী হচ্ছিল, দুটোতেই এক মাত্রা করে। রুদ্ধদল মানেও এক মাত্রা। রুদ্ধদল মানে তো তোমাদেরকে নিশ্চয় আর বলতে হবে না। রুদ্ধদল মানে আর মুক্তদল মানে কি এটা তোমরা প্রত্যেকে জানো তো, আমাকে জাস্ট একটু বলবে। হ্যাঁ, আমাকে একবার বলো, প্রত্যেককে জিজ্ঞাসা করছি আমি, যে রুদ্ধদল আর মুক্তদল কী বা কীভাবে নির্ণয় করতে হয়। রবীন্দ্রনাথ, এখানে কটা রুদ্ধদল আছে কটা মুক্তদল আছে প্রত্যেকে জানো তো বিষয়টা? হ্যাঁটা বলো, তারপর আমি ক্লাসটা এগোবো। হ্যাঁ, আর বাকিরা? অঙ্কিতা? হ্যাঁ, আচ্ছা, বাকিরা? মণি আছো, এদিকে শ্রাবন্তী আছো, বলো বলো, তাড়াতাড়ি বলো, তাহলে আমি ক্লাসটা এগোবো। কারণ এই বিষয়টা না মানে যদি বলো আবার বোঝাতে হবে, তাহলে আমাকে এটা বুঝিয়ে যেতে হবে, কারণ নাহলে পরেরটা বুঝতে পারবে না। রুদ্ধদল মুক্তদলের কনসেপ্ট জানো তো? রবীন্দ্রনাথ, র যার শেষে স্বরবর্ণ থাকছে সে হচ্ছে মুক্তদল একমাত্রা। বিন এর শেষে তাকে ব্যঞ্জন বর্ণ, বিন স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, দন্তন্য আসছে, ওই জন্য এটা রুদ্ধদল দুমাত্রা। রবীন্দ্র